আজকে আমরা আলোচনা করব ভূ রাজনীতির ধ্রুপদী তত্ত্ব নিয়ে। আমরা জানি যে ভূ রাজনীতি অধ্যয়নের একটি স্বতন্ত্র শাখা হিসেবে এর উৎপত্তি 19 শতকের শেষ পর্ব থেকে, এবং সেই উৎপত্তির সময়কালে আমরা দেখি যে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি ও সুইডেন এই দেশগুলোতে বেশ কিছু তাত্ত্বিক জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে আমরা ফ্রেডরিক রেজেলের নাম জানি, আমরা কার্ল হাউসহফার, আমরা হেনরি জে ম্যাকাইন্ডারের কথা জানি, আমরা আলফ্রেড টি মাহান এবং নিকোলাস জে স্পাইকম্যান। এদের সম্পর্কে এরা ওই সময়ে ভূ রাজনীতি সংক্রান্ত তাত্ত্বিক হিসেবে পরিচিত, এবং এদের চিন্তা ভাবনাগুলোকে একসাথে ধ্রুপদী তত্ত্ব হিসেবে পরিচিত। এখন আমরা দেখব যে এই তাত্ত্বিকগণের বক্তব্য কি ছিল, আসলে ধ্রুপদী ভূ রাজনীতি নিয়ে তারা কি বলেছিলেন, যে কারণে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে তারা এখনো আমাদের জন্য কেন প্রাসঙ্গিক। আমরা একটা বিষয় পরিষ্কার করতে হবে আমাদের, সেটা হচ্ছে মূলত আমরা এর পূর্বে একটাতে বলেছিলাম যে ভূ রাজনীতির সংজ্ঞায়নে বা ভূ রাজনীতির ধারণার বিকাশে ভূগোল শাস্ত্রের যে প্রভাব সেটির উপরে ভিত্তি করেই মূলত ভূ রাজনৈতিক অধ্যয়নের ক্ষেত্রটি তৈরি হয়েছে। এবং এটা হচ্ছে ভূগোল হচ্ছে ভূ রাজনৈতিক জ্ঞানের ভিত্তি, আমরা বলতে পারি বেস স্ট্রাকচার যদি বলি তাহলেও ভুল হবে না। যে কারণে আমরা দেখি 19 শতকের শেষ পর্বে আপনার পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে আমরা দেখি যে রাজনৈতিক ভূগোল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, এবং এই রাজনৈতিক ভূগোলের থেকেই কিন্তু ভূ রাজনৈতিক ধারণার উৎপত্তি হয়েছে। ভূ রাজনীতি হচ্ছে রাজনৈতিক ভূগোল এবং আন্তর্জাতিক সম্পর্ক, এই দুটি শাস্ত্রের একটি সমন্বিত ফল হিসেবে ভূ রাজনীতি একটি স্বতন্ত্র শাখা হিসেবে তৈরি হয়েছে। ভূ রাজনৈতিক চিন্তার পেছনে যে মৌলিক যে দার্শনিক ধারণাটি বিরাজমান, সেই ধারণাটি হচ্ছে সামাজিক ডারউইনবাদ, যেটাকে আমরা বলি সোশ্যাল ডারউইনিজম। সোশ্যাল ডারউইনিজমের আমরা জানি একটি বিখ্যাত কথা হচ্ছে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, অর্থাৎ যারা যোগ্য তারাই টিকে থাকবে, বাকিরা টিকে থাকবে না। এইটা ডারউইন এই জীব জগতের বিকাশ আলোচনা করতে গিয়ে তিনি এই তথ্য দিয়েছিলেন, এবং এই সোশ্যাল ডারউইনিজমের প্রভাব আমরা এই রাজনৈতিক ভূগোলবিদদের মধ্যেও পরিলক্ষিত হতে দেখতে পাই। এবং এই রাজনৈতিক ভূগোলবিদরা এই সোশ্যাল ডারউইনিজমের তত্ত্ব প্রয়োগ করে তারা ওই 20 শতকের শুরুতে 19 শতকের শেষ পর্ব থেকে এসে শুরু করে 20 শতকের শুরুতে তারা এই সামাজিক ডারউইনবাদের প্রভাবের আলোকে রাষ্ট্রকে ব্যাখ্যা করেছেন। তারা যে কথাটি বলেছেন, এই ডারউইনবাদের দ্বারা প্রভাবিত হয়ে যে কোনো রাষ্ট্র যদি তার বিকাশ না হয় তাহলে সেই রাষ্ট্র টিকে থাকবে না, সেই রাষ্ট্র হারিয়ে যাবে। এটি ছিল তাদের বক্তব্যের মূল কথা। আমি কিন্তু আবারও বলছি যে আমি আসলে ধ্রুপদী ভূ রাজনীতির তত্ত্বের কথা বলছি। সামাজিক ডারউইনবাদের উপর ভিত্তি করে ভূ রাজনৈতিক তাত্ত্বিকরা তারা তাদের ভূ রাজনৈতিক চিন্তা ভিত্তিটি তৈরি করেছিলেন, এবং এই ক্ষেত্রে প্রথম যিনি অগ্রণী ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন ফ্রেডরিক রেজেল। ফ্রেডরিক রেজেল ছিলেন একজন রাজনৈতিক ভূগোল বিশারদ, এবং এই ফ্রেডরিক রেজেল তিনি রাষ্ট্রকে দেখেছেন একটি লিভিং অর্গানিজম হিসেবে, অর্থাৎ একটা মানব দেহ সেটা যদি ছোট থেকে বিকশিত না হয় তাহলে সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, এবং আস্তে আস্তে সেই দেহটা মৃত্যুর দিকে ধাবমান থাকে। রাষ্ট্রের ক্ষেত্রেও
বিষয়টা এরকম যে রাষ্ট্র যদি বিকশিত না হয় তাহলে রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকে না। আমরা ফ্রেডরিক রুজভেল্টের চিন্তাকেও যদি অনুসরণ করে আরেকটু সামনে আগাই, কার্ল হাউসহফারের চিন্তা। কার্ল হাউসহফার ছিলেন ভূকৌশলবিদ এবং ভূ রাজনীতির তাত্ত্বিক। বলা হয়ে থাকে যে কার্ল হাউসহফারের চিন্তার দ্বারা সেই সময়ে জার্মানির হিটলার তার নাজিবাদ প্রসারের ক্ষেত্রে তিনি তার এই হাউসহফারের চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কি ছিল হাউসহফারের চিন্তার বিষয়? হাউসহফারও ভাবতেন যে জার্মানকে শক্তিশালী হতে হলে, জার্মানকে মানে টিকে থাকতে হলে তাকে অবশ্যই বিকশিত হতে হবে। সেই জন্য তিনি জার্মানদের জন্য একটি লেবেনশ্রমের চিন্তা করেছিলেন। জার্মান জাতি অর্থাৎ ইউরোপের যে গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো সম্পদের দিক থেকে সমৃদ্ধ, সেই অঞ্চলগুলোতে জার্মান জাতিকে ছড়িয়ে দিতে হবে, জার্মানের আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে। এটি আমরা হাউসহফারের বক্তব্যেও দেখতে পাই। এবং হাউসহফারের বক্তব্যে আরেকটি দিক হচ্ছে যে তিনি একাধারে রাষ্ট্রের শক্তি, মানে রাষ্ট্র বিকাশ হওয়ার জন্য প্রয়োজনীয় হচ্ছে তার অর্থনৈতিক শক্তি অর্জন। অ্যাট দি সেম টাইম সেই রাষ্ট্রটিকে অর্থনৈতিক শক্তি অর্জন করতে পারলেই কেবল একটা রাষ্ট্র শক্তিশালী হতে পারে, সামরিক দিক থেকে শক্তিশালী হতে পারে। খুবই বাস্তবসম্মত কথা এবং খুবই প্রাসঙ্গিক কথা আজকের আন্তর্জাতিক দুনিয়াতে। আমরা যদি সামরিক দিক থেকে শক্তিশালী দেশগুলোর দিকে তাকাই, তাহলে যে দেশ অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী সেই দেশই সামরিক দিক থেকে শক্তিশালী। কারণ আমাদের মনে রাখতে হবে যে পারমাণবিক বোমা আবিষ্কারের জন্য একটা বিশাল খরচের ব্যাপার। সেই খরচ কিন্তু সব দেশের অর্থনীতির সেই সক্ষমতা নাই। সুতরাং বাংলাদেশ যদি সামরিক দিক থেকে শক্তি অর্জন করতে হয় বাংলাদেশকে, তাহলে অবশ্যই তার অর্থনৈতিক সমৃদ্ধির প্রয়োজন হয়ে পড়বে। আমরা বিগত সময় দেখি যে বাংলাদেশ কিছুটা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার ফলে তার সামরিক সক্ষমতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের ভুলে গেলে চলবে না। তাহলে বুঝতে হবে যে হাউসহফারের কাছ থেকে আমরা যে জিনিসটা শিখি সেটা হচ্ছে তিনি মানে মূলত শক্তির অর্জনের বিবেচনায় অর্থনৈতিক শক্তিকে মূল শক্তি হিসেবে দেখেছেন এবং অর্থনৈতিক শক্তির উপরই কেবলমাত্র সামরিক শক্তি তৈরি হয়। হাউসহফারের চিন্তার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি জার্মানকে বিকশিত হলে, জার্মান রাষ্ট্রকে শক্তিশালী হতে হলে তিনি বলেছেন যে সীমানার বিষয়ে স্থির কোনো চিন্তায় স্থির কোনো ধারণা রাখা যাবে না। অর্থাৎ সীমানা একটা নমনীয় বিষয়, এই সীমানাকে বিস্তৃত ঘটাতে হবে। সীমানার বিষয়টিকে তিনি গুরুত্বহীন হিসেবে ব্যাখ্যা করেছেন। আমরা হাউসহফারের চিন্তার পরে আমরা এখন ব্রিটিশ একজন ভূরাজনৈতিক তাত্ত্বিক বিষয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে হ্যালফোর্ড জে ম্যাকাইন্ডার। হ্যালফোর্ড জে ম্যাকাইন্ডার তিনি ব্রিটেনের একজন ধ্রুপদী ভূরাজনৈতিক তাত্ত্বিক। এবার আসুন যে এই হ্যালফ্রেড, এবং লক্ষণীয় বিষয় যে হ্যালফ্রেড যে ম্যাকাইন্ডারও একজন রাজনৈতিক ভূগোলের মানুষ ছিলেন। অর্থাৎ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা ভূরাজনৈতিক তত্ত্বের ক্ষেত্রে সুখ্যাতি অর্জন করেছেন তারা ভূগোলের জ্ঞানটাকে ভূরাজনীতির জ্ঞানকাণ্ডের ভিত্তি হিসেবে তারা বিবেচনা করেছেন। আপনি ম্যাকাইন্ডারের বিষয় ব্যতিক্রম নয়। ম্যাকাইন্ডার বলেছেন যে যে হৃদভূমিকে কন্ট্রোল করবে, মানে হার্টল্যান্ডকে যে কন্ট্রোল করবে সে পৃথিবীকে কন্ট্রোল করবে। মানে হার্টল্যান্ড বলতে তিনি আসলে কোন অংশটাকে বোঝাতে চেয়েছেন? বিশ্ব ম্যাপের
ম্যাকাইন্ডারের তত্ত্ব অনুসারে আমরা যেটা বুঝি, হার্টল্যান্ড বলতে তিনি পূর্ব ইউরোপ এবং এশিয়ার কিছু অংশ, যেটা রাশিয়ার সাথে সংযুক্ত মধ্য এশিয়ার কিছু অংশ মিলে এই যে ইউরেশিয়া অঞ্চলটাকে তিনি হার্টল্যান্ড হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা এখনকার সময়ে যে ইউক্রেনের কথা জানি, এই ইউক্রেন হচ্ছে হার্টল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ রাশিয়ার উপরে আধিপত্য বিস্তারের জন্য ইউক্রেন একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট, কৌশলগত এলাকা, যে কারণে রাশিয়া ইউক্রেনের বিষয়ে সে মরিয়া। ইউক্রেন যেন কোনোভাবেই ন্যাটোর দিকে ঝুঁকে না করতে পারে, সেই বিষয়টিতে সে তার দৃষ্টি। ওকে, তাহলে ম্যাকাইন্ডার কি বলছেন? ম্যাকাইন্ডার বলছেন যে ইউরেশিয়া কন্ট্রোল করবে, সে পৃথিবী কন্ট্রোল করবে। এবং ইউরেশিয়ার আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সম্পদের দিক থেকে এটা অত্যন্ত সমৃদ্ধ একটা অঞ্চল বটে। হ্যাঁ, এবং এই সম্পদের উপর কন্ট্রোল থাকলে এটা আশা করা যায় যে আপনি সম্পদ আপনার যে কোনো দেশের যখন এই অঞ্চল নিয়ন্ত্রণ করবে, তখন সেটি তার জন্য নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে সম্পদ পরিণত হয়, সম্পদ বিবেচিত হয়। এবার আসুন, আমরা বলেছি যে আমরা হাউসফারের কথা বললাম, ম্যাকাইন্ডারের কথা বললাম, রেজেলের কথা বললাম। এখন আমরা আলোচনা করব আলফ্রেড থায়ার মাহান ছিলেন একজন আমেরিকান হিস্টোরিয়ান অ্যান্ড নেভাল স্ট্র্যাটেজিস্ট। তিনি আমেরিকান নেভিতে কাজ করতেন, নেভাল একাডেমিতে তিনি পড়াতেন। তো এই আলফ্রেড মাহান বলেছেন যে যে জাতি সমুদ্র শক্তিতে বলিয়ান, ইনফ্যাক্ট এই আলফ্রেড থায়ার মাহান এবং কার্ল হাউসফার এবং আলফ্রেড মাহান এবং হেনরি জি ম্যাকাইন্ডার, এরা একাধারে জিও স্ট্র্যাটেজিস্ট, ভূ কৌশলবিদ, আবার ভূ রাজনীতিবিদ, দুটোই। সুতরাং আমরা যদি এই মাহানের বিষয় বক্তব্যকে বিশ্লেষণ করি, মাহান আসলে বলেছেন যে রাষ্ট্র সমুদ্র শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, সেই রাষ্ট্রটি কিন্তু পৃথিবী নিয়ন্ত্রণ করবে। যেটা আমরা দেখি যে সমুদ্র শক্তিতে শক্তিমান হওয়ার কারণে 19 শতকে ব্রিটেন ছিল বিশ্বের কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি, এবং ব্রিটেন কিন্তু সেই শক্তির বলে বলিয়ান হয়ে কিন্তু ভারতবর্ষ দখল করেছিল। এবার আসেন যে আমরা আরেকজন রাজনীতিবিদের কথা আলোচনা করি। তার নাম হচ্ছে নিকোলাস জে স্পাইকম্যান। নিকোলাস জে স্পাইকম্যান তিনিও একজন আমেরিকান রাজনীতির তাত্ত্বিক। আমরা তার বক্তব্যে দেখি, আমরা ম্যাকাইন্ডার যখন বলেছেন যে হার্টল্যান্ড দখল করলে, মানে ম্যাকাইন্ডারের হার্টল্যান্ড কিন্তু মূলত উনি যেটা বলতে চেয়েছেন যে ভূমির উপরে দখল, এটার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন এই হার্টল্যান্ড থিওরির মাধ্যমে। যে ভূমিটা অবস্থিত এখন ইউরেশিয়া অঞ্চলে এবং ইউরোপের, বিশেষ করে ইস্টার্ন ইউরোপের যে জায়গাটা, এইটা হলো সেই অংশ যে অংশের উপরে যদি আপনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনি বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারেন। স্পাইকম্যান বলছেন যে না, শুধু হার্টল্যান্ড নিয়ন্ত্রণ করলেই হবে না, হার্টল্যান্ডের পাশাপাশি হার্টল্যান্ডের উপরে তো প্রভাব থাকতেই হবে। অ্যাট দি সেম টাইম রিমল্যান্ড, মানে সমুদ্র তীরবর্তী এলাকা, মানে এই হার্টল্যান্ড থেকে এখানেও আসলে রিমল্যান্ডের যে ধারণাটি আমরা স্পাইকম্যানের কাছ থেকে পাই। স্পাইকম্যান কিন্তু বলেছেন যে ওই স্থলভাগ থেকে একেবারে যদি সমুদ্র তীরবর্তী এলাকা
তাকে দখলে না রাখা যায়, সেটাকে যদি নিয়ন্ত্রণে রাখা না যায়, তাহলে সেই দেশ বা সেই রাষ্ট্র কিন্তু শক্তিশালী হতে পারে না বা পারবে না। যেটা আমরা বর্তমানে রাশিয়ার ক্ষেত্রে দেখি, যে রাশিয়া ক্রিমিয়াকে কেন দখল করলো? কারণ ক্রিমিয়া হচ্ছে রাশিয়ার জন্য একটা রিমল্যান্ড। কারণ ওই ক্রিমিয়া দিয়ে সে ব্ল্যাক সি দিয়ে সে বাণিজ্য করে, তার বড় জাহাজ পাঠায়। সুতরাং রাশিয়ার জন্য যেরকম হার্টল্যান্ডও কন্ট্রোল করা দরকার, মানে যেটাকে আমরা ইউক্রেন, রাশিয়ার কন্টেক্সটে যেটা ইউক্রেনের কথা বলছি, সেটার উপরে যেরকম কন্ট্রোল তার রাখতে হবে, অ্যাট দি সেম টাইম রাশিয়া মনে করে যে ক্রিমিয়াও তার দরকার। ওইটা তার বড় স্ট্র্যাটেজিক পয়েন্ট। যদি ক্রিমিয়া রাশিয়ার হাতছাড়া হয়ে যেত, তাহলে রাশিয়া অর্থনৈতিকভাবে দারুণ বিপর্যয়ের সম্মুখীন হতো। তাহলে আমরা দেখি যে এই এখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনি যখন এই দখলের বিষয়টা সামনে আসে, ক্লাসিক্যাল ভূরাজনীতিতে মানে ধ্রুপদী ভূরাজনীতিতে একটি বিষয়ের উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা হলো রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য রাষ্ট্রের বিস্তার ঘটানো, তাই না? বিস্তার ঘটানো মানে রাষ্ট্রের সীমানার এক্সপানশন করতে হবে, এবং এই সীমানার এক্সপানশনের ক্ষেত্রে যুদ্ধ একটা নেসেসারি ইনস্ট্রুমেন্ট, ওয়ার। হ্যাঁ, সুতরাং এই ক্লাসিক্যাল, যে কারণে আমরা দেখি যে সাম্রাজ্যবাদের সৃষ্টিতে এই ক্লাসিক্যাল ভূরাজনীতিবিদরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাম্রাজ্যবাদ, এই যে মার্কিন মানে বিশেষ করে আমরা হিটলার যেভাবে সমগ্র বিশ্ব দখলের পরিকল্পনা করেছিল, এই পরিকল্পনার পিছনে তার এই ভূরাজনৈতিক পরিকল্পনা, ভূরাজনৈতিক তত্ত্বগুলো তাকে নানানভাবে হেল্প করেছে। বিশেষ করে হাউসফারের চিন্তাধারা তিনি প্রভাবিত হয়েছিলেন। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে শুধু কি যুদ্ধ দিয়ে আপনি সামরিক শক্তি দিয়ে আপনি দেশ দখল করবেন? আমরা দেখি জার্মানির ক্ষেত্রে এটা ছিল যে তিনি জার্মান জাতিকে শ্রেষ্ঠ জাতি মনে করতেন। কালচারাল ফ্যাক্টরগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা দেশের এক্সপানশনের ক্ষেত্রে। যে কারণে আমরা দেখি যে মানে জার্মানরা হলো সুপিরিয়র নেশন, আর্য, হ্যাঁ, তারাই সমগ্র বিশ্বকে কন্ট্রোল করবে, এই ধারণা তাদের মধ্যে কাজ করেছে। জার্মান নাজিবাদের যে মতাদর্শ, সেই মতাদর্শের ভিতরে রেসিজম ছিল একটা অত্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এখন ধরেন যে যখন যুদ্ধকে, ধ্রুপদী ভূরাজনীতির তাত্ত্বিকরা যখন যুদ্ধকে সামনে নিয়ে আসেন, হ্যাঁ, তখন আমাদের এটাকে যদি আমরা সাম্প্রতিক সময়ের ভূরাজনীতির সাথে মিলাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের যে বাস্তবতাটা পৃথিবী থেকে এখনো শেষ হয়ে যায়নি, যেটা আমরা ইসরায়েল প্যালেস্টাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেটা আমরা রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সিরিয়াতে দেখতে পাচ্ছি। তার মানে কি, ওই সাম্রাজ্যবাদী ভূরাজনীতির ধারণাগুলো আবার ঘুরে ফিরে আমাদের সামনে আসছে। এই যুদ্ধের মধ্য থেকে আমরা যে আরেকটি শিক্ষা পাই, সেটা হলো সাম্রাজ্যবাদী এক্সপানশনের হাতিয়ার হিসেবে এখন জেনোসাইডকে ব্যবহার করা হচ্ছে, মানে গণহত্যা। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল প্যালেস্টাইনিয়ান ভূমি দখলের জন্য ইসরায়েল গণহত্যাকে টুল হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ, মানে যুদ্ধটাকে আমাদের খালি যুদ্ধ হিসেবে দেখলে আমরা যুদ্ধের যে গতি প্রকৃতি, যুদ্ধের রাজনীতিটা বুঝতে পারব না। এখন এই যুদ্ধের মধ্য দিয়ে আপনার এই মানে যুদ্ধের মাধ্যমে যে গণহত্যা পরিচালনা করা হয়, সেই গণহত্যার যে প্রকৃতি, সেটাও আমাদেরকে বুঝতে হবে। যে মাস কিলিং, গণহত্যা, এই মাস কিলিং করার মাধ্যমে শুধু কি মানে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই ধরনের গণহত্যার মাধ্যমে একটা দেশ বা একটা রাষ্ট্র শুধু কি সে তার ভূখণ্ডের উপরে নিয়ন্ত্রণ করতে চায় তা না, শুধু সেটাই একমাত্র কারণ না। আরো কারণ হচ্ছে যে ধরুন এই প্যালেস্টিনিয়ানদেরকে যদি একেবারে
শিশুদেরকে ধ্বংস করে দেওয়া যায়, শিশুদেরকে যদি মেরে ফেলে যায়, ভবিষ্যতেও যেন এরা ইসরায়েলের নিরাপত্তার জন্য কোনো হুমকির কারণ না হয়ে দাঁড়ায়, ভবিষ্যতেও যেন এরা হামাস হয়ে উঠতে না পারে। হ্যাঁ, সুতরাং এই ধরনের পরিকল্পনা যুদ্ধের মধ্য দিয়ে বাস্তবায়িত হচ্ছে। সুতরাং যুদ্ধের যে ক্রুয়েলটি, এটা 100 বছর আগেও যেরকম ছিল, 100 বছর পরেও আমরা সেই বাস্তবতাই দেখতে পাচ্ছি। এবং ধ্রুপদী রাজনীতি কিভাবে ব্যাক করে, হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। এখন এই যে যুদ্ধ, কেন এখন প্রশ্ন উঠতে পারে যে যুদ্ধ, হ্যাঁ, এই যে যুদ্ধ, এই যুদ্ধ কেন বারবার ফিরে আসে? হ্যাঁ, কেন শান্তির প্রক্রিয়া কাজ করে না, কেন যুদ্ধ ফিরে আসে? এখন ধরুন যে আমেরিকার মতো একটা দেশ, তারা কেন কেন এত যুদ্ধ করে, এত যুদ্ধ পরিচালনা করে, তাই না? আসলে মূলত তারা চায় আধিপত্য প্রতিষ্ঠা করতে, পৃথিবীর উপরে তাদের আধিপত্য থাকবে, তাদেরকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এটা যেরকম তাদের আদর্শিক জায়গা, ইউএস হেজিমনি, বা ইসরায়েল চায় ইসরায়েলি হেজিমনি, ইসরায়েল থাকবে আর কেউ থাকবে না মধ্যপ্রাচ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র চায় পৃথিবীতে ইউএস এর হেজিমনি থাকবে, আর কোনো হেজিমনি থাকবে না। ইসরায়েল চায় ইরান যেন কাউন্টার কোন জিও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স চালাইতে না পারে, ইসরায়েল চায়, তাই না? সবারই একটা জিও পলিটিক্যাল লক্ষ্য থাকে। জিও পলিটিক্যাল লক্ষ্যটা হচ্ছে যে কোনো উপায়ে আমার আধিপত্য প্রতিষ্ঠা করা। কোথায় আধিপত্য? অন্য ভূখণ্ডের উপরে আধিপত্য প্রতিষ্ঠা করা। এবং এই আধিপত্য প্রতিষ্ঠা যেমন বর্তমানেও করে, এখনকার ভূ রাজনীতিতে আমরা লক্ষ্য করি আধিপত্য প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে চলমান থাকে, সেটাও কিন্তু করে। যেমন ধরেন পাশ্চাত্যের ডেমোক্রেসি আমাদের সারা দুনিয়াতে সবাই আমরা এটাকে গ্রহণ করে নিয়েছি, ঠিক আছে, গ্রহণ করে নিয়েছি। এবং এই পাশ্চাত্য ডেমোক্রেসি কার? এটা হলো ইউরোপের, আমেরিকার। সুতরাং এই পাশ্চাত্য ডেমোক্রেসি যদি গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের মনন জগতে তাদের কিন্তু একটা আধিপত্য এখন রয়েই যাচ্ছে। এটাই হলো আপনার কালচারাল পাওয়ার, এটাই হলো সফট পাওয়ার, এটাই হলো জিওপলিটিক্সের আরেকটা ধারণা, যে ধারণার ভিত্তি হচ্ছে সফট পাওয়ার এক্সারসাইজ করে কিভাবে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপরে আধিপত্য বিস্তার করতে পারে। তো এইটা আজকের এই পর্বে আমরা আলোচনা না করলাম, আরেকটা পর্বে যদি আমাদের সুযোগ হয় যে আমরা সফট পাওয়ার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ভূ রাজনীতির এই ধারাটাকে বলা হয় ক্রিটিক্যাল জিওপলিটিক্স। এই ধারণাটা এই সাম্রাজ্যবাদী যে ধারণা, এই ধারণাকে প্রত্যাখ্যান করে। সাম্রাজ্যবাদী ধারণায় যেরকম স্টেটকে একটা ফিক্সড এন্টিটি হিসেবে দেখে, স্টেটকে একটা বাউন্ডারি মধ্যে আবদ্ধ হিসেবে দেখে, ক্রিটিক্যাল জিওপলিটিক্স সেগুলোকে গুরুত্ব দেয় না। গুরুত্ব না দিয়ে ক্রিটিক্যাল জিওপলিটিশিয়ানরা সমগ্র পৃথিবীকেই একটা স্পেস হিসেবে দেখে, একটা মুক্ত স্পেস। তো আমরা সেই আলোচনাটা এই পর্বে করছি না। এই পর্বে আমরা ধ্রুপদী ভূরাজনৈতিক তত্ত্বের আলোকে বাংলাদেশের ভূরাজনীতিকে যদি বোঝার চেষ্টা করি, বাংলাদেশের ভূরাজনৈতিক শক্তি এবং দুর্বলতাকে আমরা ব্যাখ্যা করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে বাংলাদেশ রাষ্ট্রের যে বিকাশ, বাংলাদেশ 1971 সালে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এর একটা নির্দিষ্ট সীমানা রয়েছে। এখন এই সীমানা বাংলাদেশের রাষ্ট্রের যে সক্ষমতা, এই সক্ষমতা দিয়ে এই ফিজিক্যাল বাউন্ডারি বলতে আমরা যেটা বুঝি, যেটাকে আমরা ভৌত সীমানা, এই সীমানাকে আমরা বাড়াতে পারবো না।
আমাদের সেই সক্ষমতা নাই। এটা এটা সত্য যে আমাদের আমাদের কিছু সমুদ্র সীমানা আমরা পেয়েছি আইনের মাধ্যমে। আমরা আমাদের সমুদ্র সীমানার কিছুটা বেড়েছে। এট দি সেম টাইম আমাদের ভারতের সাথে যে সীমান্ত চুক্তি, সেই চুক্তি হওয়ার ফলে আমাদের বৈধ সীমানা কিছুটা বৃদ্ধি পেয়েছে, এটা সত্য। এবং আমরা যদি সীমানাকে টেরিটোরিয়াল জায়গা থেকে অন্যভাবে চিন্তা করি, তাহলে আমাদের আমরা সীমানার দিক থেকে স্পেসেও পৌঁছে গেছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট যে স্পেসে আমরা স্থাপন করেছি। সুতরাং আমাদের যে ভৌত সীমানা হয়তো বাড়েনি, কিন্তু আমাদের প্রভাব বিস্তারের সীমানা বেড়েছে নিঃসন্দেহে। সুতরাং এবং আমাদের মতো দেশগুলোর জন্য এটাই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ভৌত সীমানা বানানোর আমাদের লক্ষ্য আমাদের জাতীয় স্বার্থের জন্য এটা কার্যকর নয়। আমাদের প্রভাবের সীমানা, বাংলাদেশ কিভাবে প্রভাব বিস্তার করবে তার ভৌত সীমানা পেরিয়ে, বাংলাদেশ কিভাবে সমগ্র ভারতে তার বাণিজ্য স্বার্থকে প্রতিষ্ঠিত করবে, শুধু ভারতের একটা অঞ্চল না, পুরো ভারতের উপরে বাংলাদেশ তার বাণিজ্য স্বার্থকে প্রতিষ্ঠা করবে, পুরো দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ তার বাণিজ্য ছড়িয়ে দিবে। হ্যাঁ, সেইটা হলো আমার সীমানা। সুতরাং আমার সীমানা শুধু দক্ষিণ এশিয়াও না, আমার সীমানা কিন্তু পুরো পৃথিবী আমার সীমানা। সুতরাং বাংলাদেশের জন্য সীমানা হচ্ছে সারা দুনিয়া। যেখানে বাংলাদেশ পণ্যের বাজার থাকবে সেখানে আমরা ছড়িয়ে পড়ব। সুতরাং ভূরাজনৈতিক তত্ত্বের যেভাবে যুদ্ধকে একটা রাষ্ট্রের বিকাশের জন্য যুদ্ধকে ব্যবহারের কথা বলে, বাংলাদেশের ভূ রাজনৈতিক দর্শনে আমরা যুদ্ধকে সেইভাবে ভাববার কোনো সুযোগ আমাদের নাই। কেন নাই? কারণ সেটা করার মতো সক্ষমতা আমাদের নাই। সত্যি কথা যেটা, সেটা করার মতো আমাদের সামরিক শক্তি নাই, আমাদের অর্থনীতি সেই অবস্থায় নাই। ঠিক আছে, আমাদের রাজনৈতিকভাবে আমরা দুর্বল, রাজনৈতিক ঐক্য নাই আমাদের মধ্যে। সুতরাং এই সমস্ত সীমাবদ্ধতা নিয়ে বাংলাদেশ সেই কাজ করতে পারবে না। কিন্তু আমরা যদি হাউস অফারকে বাংলাদেশের কনটেক্সটে নিয়ে আসি, হাউস অফার যিনি মানে জার্মানিকে বিকশিত করেছেন, বিস্তৃত করেছেন, জার্মানির সীমানাকে বাড়িয়েছেন, আমরা সেদিকে যাব না। আমরা যে কাজটা করতে পারি, আমরা হয়তো অর্থনৈতিক ক্ষমতা দিয়ে অর্থনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে অন্য দেশের বাজারের উপরে আমরা প্রভাব বিস্তার করতে পারি। আমরা পণ্যকে এমন ভাবে তৈরি করতে পারি যেন উন্নত দেশের মানুষ, আমেরিকা যেমনি করে আমাদের গার্মেন্টস কিনে নিচ্ছে, আমরা আরো যত পণ্য তৈরি করতে পারি যাতে আমেরিকার বাজারে আমেরিকা যেন বাধ্য হয় আমাদের কাছে সেই পণ্য কিনে নিতে। সুতরাং আমাদের ভূ রাজনীতি হলো মূলগত ভাবে অর্থনৈতিক ভূ রাজনীতি। হ্যাঁ, এখন আসি কাল হাউস অফারকে আমরা আসি যে আমরা ম্যাকাইন্ডারের তত্ত্বে আসি। ম্যাকাইন্ডারের তত্ত্বে কি বলেছে যে হার্টল্যান্ড, অর্থাৎ বিশ্বের হার্টল্যান্ড কোনটা? বিশ্বের হার্টল্যান্ড মানে ধরা হয়েছে ওই ইস্ট ইউরোপকে, ইউরেশিয়া অঞ্চলকে, ইস্ট ইউরোপ প্লাস মধ্য এশিয়ার কিছু অঞ্চলকে আর কি। তো বাংলাদেশের ভূ রাজনীতিতে কি কোনো হার্টল্যান্ড আছে? বাংলাদেশের ভূ রাজনীতিতে কোনটাকে আমরা হার্টল্যান্ড হিসেবে ধরতে পারি? আমরা যদি আলফ্রেড টি মাহানের থিওরিকে অ্যাপ্লাই করি আমাদের দেশে, তিনি কি বলেছেন, যে দেশ সমুদ্র শক্তিতে বলীয়ান সেই দেশ তত শক্তিশালী। বাংলাদেশের একটা সমুদ্র সীমানা আছে, এটা বাংলাদেশ ইজ ফরচুনেট টু হ্যাভ দিস বাউন্ডারি, তার সি বাউন্ডারি আর কি। হ্যাঁ, তো বাংলাদেশ এই অঞ্চলে অনেক দেশের চাইতে সমুদ্র ক্ষমতার দিক থেকে এগিয়ে আছে। পৃথিবীর অ্যাটলিস্ট 42টা দেশ আছে যাদের কোনো সমুদ্র সীমানা নাই। সেই দিক থেকে বাংলাদেশ খুব সৌভাগ্যবান যে বাংলাদেশের একটা সমুদ্র সীমানা রয়েছে।
সুতরাং এটা বাংলাদেশের একটা ভূরাজনৈতিক শক্তি, তার একটা ভূকৌশলগত তার একটা শক্তি, ভূ রাজনৈতিক শক্তি, দুটোই আমরা বিবেচনা করতে। কিন্তু বাংলাদেশের আমরা যদি ধ্রুপদী তত্ত্বের আলোকে চিন্তা করি, বিপরীত দিক থেকে চিন্তা করি, যে বাংলাদেশ কমপক্ষে দুটো শক্তিশালী দেশের দ্বারা চারিদিক দিয়ে ঘেরা। একটা হলো ইন্ডিয়া, অনেক শক্তিশালী রিজিওনাল সুপার পাওয়ার, আর একটা হচ্ছে মায়ানমার। সামরিক দিক থেকে মায়ানমার আমাদের চেয়ে অনেক শক্তিশালী দেশ। যদি কোনো নিরাপত্তার ঝুঁকি আসে, সেই ঝুঁকিটা কিন্তু ওই দিক থেকেই আসতে পারে। যদি যুদ্ধের কোনো ঝুঁকি আসে, সেই ঝুঁকি এই দুই দেশ থেকেই আসতে পারে। এটা আমি বলছি না যে হবেই, কিন্তু এই সম্ভাবনা থাকতে পারে। এটা ছাড়া 10 বছর 20 বছরের ব্যাপারও হইতে পারে, কখন আসবে আমরা কেউ জানি না। আমাদের যদি আমাদের সি পাওয়ার আছে, হ্যাঁ, কিন্তু আমাদের ওই অর্থে আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, মানে স্থল সীমানার দিক থেকে আমরা একটা দুর্বল অবস্থায় আছি। আবার এজ আই টোল্ড, আগের একটা পর্বে আমি বলেছিলাম যে আমাদের কতগুলো জিনিস আছে যেগুলো দিয়ে আমরা ভারতের সাথে একটা দর কষাকষির মধ্যে থাকতে পারতাম। তার মধ্যে একটা ছিল যে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্য দিয়ে একটা ট্রানজিট সুবিধা চেয়ে আসতেছিল। হ্যাঁ, এটা বাংলাদেশের জন্য একটা বার্গেনিং ইস্যু ছিল। হ্যাঁ, সেই ইস্যুটা এখন আর আমাদের হাতে ওইভাবে নাই, কারণ তার যে উত্তর পূর্ব অঞ্চলীয় প্রদেশ, 7টা প্রদেশ, সেই প্রদেশে মানে বাণিজ্য করার জন্য সে বাংলাদেশের ভিতর দিয়ে যেতে চায়। এটা বহুদিন ধরে বাংলাদেশের সাথে একটা দর কষাকষির মধ্যে ছিল, কিন্তু বাংলাদেশ এটা এখন পর্যন্ত এটা দিয়ে দিয়েছে ভারতকে। এখন তো দিয়ে দেওয়ার ফলে বাংলাদেশের যে কৌশলগত একটা সুবিধা ছিল ভারতের সাথে, সেই সুবিধাটা এখন নাই। বাংলাদেশ সেই চুক্তি বাতিল করতে পারে আর কি। হ্যাঁ, তো এটা গেল। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সাথে নর্থ ইস্ট প্রভিন্স গুলোর একটা ছোট্ট 22 কিলোমিটারের একটা করিডোর আছে আর কি, মেইনল্যান্ডের সাথে। চিকেন নেক, যেটা চিকেন নেক পরিচিত, এটার কাছেই হলো বাংলাদেশ, আর তার পাশে হলো চীন। সুতরাং এইটা একটা মানে এটা একটা ইন্ডিয়ার জন্য নিরাপত্তা ঝুঁকির জায়গা আর কি। সেই নিরাপত্তা ঝুঁকিটা আবার চীন বা বাংলাদেশ দুই দিক থেকেই হতে পারে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন যে ইন্ডিয়া মানে বাংলাদেশ কি এই ঝুঁকি নিজের থেকে তৈরি করবে ভারতের সাথে, সেইটি আমার মনে হয় যথাযথ হবে না বাংলাদেশের জন্য। বরং বাংলাদেশ কিভাবে তার প্রতিবেশী দেশের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ভারত যে একটা বিশাল দেশ, সেই দেশের সবগুলো সুবিধা সে যেন গ্র্যাব করতে পারে। ইন্ডিয়াও পাচ্ছে বাংলাদেশের বাণিজ্যের সুবিধা। সুতরাং আর কি জায়গায় বাংলাদেশ, ভারতের চলচ্চিত্রে বাংলাদেশি শিল্পীরা জায়গা পাচ্ছে, এটাকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, বাড়ানো যায়, সেই সব জায়গাগুলো এক্সপ্লোর করে বাংলাদেশ ভারতের সাথে তার ভূ রাজনৈতিক সম্পর্কটাকে একটা যৌক্তিক জায়গায় দাঁড় করাতে পারে। সেটা হলো নতজানু নয়, নতজানু হয়ে না, মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে সেই ভূ রাজনৈতিক বিবেচনাগুলোকে মাথায় রেখে বাংলাদেশ তার ইন্ডিয়ার সাথে তার সম্পর্কটাকে একটা যৌক্তিক পরিণতি দিতে পারে। তো এটা হলো বাংলাদেশের সবচাইতে বড় সুবিধা, মানে ভূ রাজনৈতিক শক্তির একটা জায়গা। আরেকটা হলো যে বাংলাদেশ শুধু যে মানে বাংলাদেশ ভারতের বিষয় না, বাংলাদেশ ভারতকে প্রভাবিত করে তা ভারতের ভিতর দিয়ে নেপাল বা ভুটানের সাথে বাণিজ্য করার সুবিধাটা তো সে পেতেই পারে। হ্যাঁ, সেটা বহুদিন ধরে বাংলাদেশ চেষ্টাও করে আসতেছে আর কি। আবার আসিয়ান কান্ট্রিগুলো যাতায়াতের ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশকে ব্যবহার করে আসিয়ানের সাথে কানেক্টিভিটি তৈরি করতে পারে। ইন্ডিয়া বাংলাদেশের সমুদ্র সীমানা ব্যবহার করে বাণিজ্য করতে পারে। এই ক্ষেত্রে মানে আমাদের বাংলাদেশ যদি তার যথার্থ সার্বভৌমত্বকে যথাযথভাবে মানে বিবেচনায় রেখে জাতীয় স্বার্থে যদি সে সঠিকভাবে নেগোসিয়েশন করে, তাহলে সেটা
হবে তার জন্য সঠিক ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের ক্রিকেট, আরেকটা হলো বাংলাদেশের মাইক্রো ক্রেডিট, আরেকটা হলো বাংলাদেশের আরএমজি, আরেকটা হলো বাংলাদেশ একটা মডারেট মুসলিম কান্ট্রি, এখানে অত ধর্মান্ধতা নাই, পৃথিবীর অনেক দেশের মতো এখানে অত ধর্মান্ধতা নাই। তো এই বিষয়গুলোর কারণে বাংলাদেশের একটা ইতিবাচক ব্র্যান্ডিং আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে, যেটা এক সময় ছিল ইন্টারন্যাশনাল বটমলেস বাস্কেট। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ।